Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি কি নিজেকে খুব চালাক মনে করেন? আমার মনে করায় কি যায় আসে বলুন? ওসব হয়তো মন্দ লোকের গুজব। গুজব? বেশ, তাহলে আসল কথাটা এবার বলে ফেলুন। আসল কথা? কিন্তু নকল কথা তো আমি বলি না প্রলয় বাবু। তাহলে নকল সেজে থাকার মানে কি? সেটাই তো অদ্ভুত লাগছে। আমার হত্যাকারী আমি নিজেই। বেশ একটা মজার প্যারাডক্স, তাই না? তাই কি? অবশ্যই। এই যে আপনি আমার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করছেন, বিষয়টা বেশ একটু মজার লাগছে না আপনার? দায়ী করার কিচ্ছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। নিন, এবার মুখোশটা খুলুন। এটা কি একটু বেশি আকাশ কুসুম ভেবে ফেলছেন নাকি? মানে আমি জলজ্যান্ত আপনার সামনে বসে, আপনার ডিপার্টমেন্ট সব খোঁজ খবর নিয়েই আমায় খুঁজে বের করেছে, বা বলা ভালো একরকম ধরেই এনেছে, আর তারপরেও আপনি বলছেন আমি মৃত, আর আমার মৃত্যুর জন্য নাকি এই আমি নিজেই দায়ী। খুব জটিল দাদা। কিন্তু ব্যাপারটা বোধহয় অতটাও জটিল নয়। আপনি যাকে খুন করেছেন সে আপনি নন। আপনি খুব বুদ্ধিমান একজন ইম্পোস্টার মাত্র। ইম্পোস্টার? হাসালেন মশাই। এসব তো গাঁজাখুরি গল্পে হয়, বা ধরুন ওই বস্তা পচা সিরিয়ালগুলোতে হয়। ওসব গল্পগুলো তো বাস্তব থেকে ইন্সপায়ার্ড, বা ধরুন ওসব গল্প থেকেই অনেকে ইন্সপায়ার্ড। না মশাই, আমি আদার ব্যাপারে ওসব জাহাজের খবর টবর না আমি রাখি না। মানে মোদ্দা কথা হচ্ছে অত গল্প টল্প আমি পড়ি না। সে নাই পড়তে পারেন, তা বলে কি? প্রলয় দেখল অফিসের কাঁচের দেওয়ালের উল্টো দিকে সুস্মিতা চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছে। ভদ্রলোককে এক্সকিউজ মি বলে উঠে গেল। প্রলয় জানতো ডিজি তাকে ডাকবেই। সুস্মিতা কাঁচের স্লাইডিং ডোর সরিয়ে বাইরে এলো। জানি, যাচ্ছি। তুমি স্টেটমেন্ট রেকর্ডার অন রেখো। প্রশান্ত কি সুধা এলে কোয়েশ্চেনিং কন্টিনিউ করতে বলো। ওরা এই কেস ডিটেলস জানে। আমি পরে রিপোর্ট দেখে নেব। তাহলে লেগে পড়ো। আপনি আমাকে রাজমিস্ত্রি বানিয়ে দিচ্ছেন স্যার? এসব বাড়িঘর সামলানো কি আমার কাজ? আরে কেসটা ন্যাচারাল ডেথ না মার্ডার এটাই তো বের করা। আর তুমি তো স্টেট পুলিশের অ্যাটেন্ডেন্ট পাবে। চুজ ইউর টিম। সো বেটার এটা স্টেট পুলিশই দেখুক। বীরেন খুব এফিশিয়েন্ট, আমি ট্রেনিং দিয়েছিলাম। ওকেই রেফার করছি, ওকে চোখ বন্ধ করে ভরসা। মেক সেন্স প্রলয়। কেসটা নো ডাউট স্টেট পুলিশের এরিয়ায়, কিন্তু কমপ্লেনটা লালবাজারে জমা পড়েছে। ইটস আ রেফার ফ্রম হায়ার সোর্স অফ নিউজ মিডিয়া। আমরা এভাবে এড়িয়ে যেতে পারি না। আরে তুমি তো এসব জানো নাকি? তুমি তো কেস ফাইল দেখেছো। আমি আর একটা প্রশ্ন করতে পারি? ওই আন্দামান কেসটা তো, ওটা ডিপার্টমেন্ট অন্য একটা টিমকে দিচ্ছে। হোয়াট? কুল ডাউন প্রলয়, এটা আমার ডিসিশন নয়, এটিএস দেখছে। তুমি ওই বসাকবাড়ি কেসটা প্লিজ দেখো, অ্যালং উইথ স্টেট পুলিশ। বীরেনকে রাখো, সমস্যা নেই, বাট আমি চাই তুমি লিড করো। জাস্ট টেক ইট অ্যাজ অ্যান অর্ডার। আমারও তো কিছু ঊর্ধ্ব চাপ থাকে, বুঝো তো। কিভাবে করবে জানি না, বাট দিন তিনেকের মধ্যে একটা রিপোর্ট বানিয়ে আমার টেবিলে রাখো। ডিজির রুম থেকে বেশ গম্ভীরভাবে বেরোলো প্রলয়। সিনিয়রের অর্ডার সে ফেলতে পারবে না। এখন নাকি এসব বাড়ির হত্যা রহস্যের বাজার অত্যন্ত তুঙ্গে। মনে মনে বলল, অথচ বর্তমানে ইন্টেলিজেন্স, ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস থটস কোথায় পৌঁছে গেছে। প্রচুর ক্রাইম এখন বায়োকেমিক্যাল, সফটওয়্যার কি এআই বেসড।
এআই সাইকোলজি মানুষকে ম্যানিপুলেট করছে। এসব ছেড়ে দিয়ে এই প্রলয় সোম উইদাউট অ্যাকশন, উইদাউট স্পিড, শুধু এর চেয়ে আন্ডারওয়ার্ল্ড জয়েন করা অনেক চার্মিং। হঠাৎ দুম করে দরজা ধাক্কানোর বিকট শব্দে চমকে উঠল হেমন্ত। রূপসীর আলিঙ্গন ছেড়ে খিঁচিয়ে চেঁচিয়ে উঠল, কে রে? আগে দাদাবাবু, আমি ভরত। বলে একটু তাড়াতাড়ি নিজে আসবেন, দুজন পুলিশ এসেছে সে লালবাজার থেকে, আপনার খোঁজ করছে। হেমন্তর ভুরুটা বেশ কুঁচকে গেল। লালবাজার? সরোজিনীর জন্য নাকি? কিন্তু সে তো লোকাল থানার এসআই বলাইবাবু কেসটা লালবাজারে পাঠিয়ে দিয়েছে নাকি? আজব তো, সালা অতগুলো কর করে টাকা নিল আর তারপরেও। এদিকে রূপসী বাবুর হাবভাব দেখে বেশ ঘাবড়ে গেছে। বাবুর বউটা মরে যাবার পর থেকে সে তো এই 2 দিন এলো, আগেও এসছে, কই কেউ তো বাবুকে ডাকার সাহস পায়নি। আর বাবু এত গম্ভীর হয়ে গেল কেন? সে মিনমিন করে বলল, বাবু, আমি কি তবে? হ্যাঁ, তুই এখন যা, পরে আসবি, আমি খবর দেব। আর সামনের দরজা দিয়ে যাবি না। জানি গো বাবু, জানি। এই তো কয়দিন হলো তোমার বউ মরেছে, তা বাইরের লোক দেখলে খারাপ ভাববে তো। আমি আমি তবে ওই খিড়কি দিয়েই। হ্যাঁ, যা এখন। এই নে ধর, এটা নিয়ে যা। না গো বাবু, না, টাকা লাগবে নি গো। তুমি তো আর কোথাও পেইলে যাচ্ছ না, আর আর আমি তো পরে আসবই, তখন না হয় যা খুশি দিও। জানো, ওই হারামি গজুটা বড্ড জ্বালাচ্ছে, ওটাকে নিয়েই আমার চিন্তা। গজুকে আমি সামলে নেব, আগে এদের সামলাই। যা যা বালা। রূপসী চলে যাওয়ার পরে জামাটা গায়ে চড়িয়ে হেমন্ত চেঁচিয়ে ভরতকে ডাকল। ভরত! ভরত দৌড়ে এলো। কজন এসছে বললি? বাবু 2 জন, এমনি পোশাক, ওই শার্ট আর প্যান্ট। নামটা কি যেন, কি যেন বললো, পোলাও না কি বেশ একটা। কি পোলাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চাটা কিছু দে, বল বাবু আসছে। ভরত চলে যেতেই বিছানার পাশ থেকে চটপট মোবাইলটা নিয়ে নম্বর ডায়াল করলো। এই লালবাজার কেন এসছে, কি ধান্দা জানাটা আগে দরকার। ওই ঘুষখোর এসআই বলাইবাবু নিশ্চয়ই জানে। হ্যাঁ বলুন। আর কি বলবো বলুন? কেন, কি হলো? ও, লালবাজার পৌঁছে গেছে? বাহ, সুন্দর। আপনি তো দেখছি দারুণ ঘোরের লোক। আপনি সরোজিনীর কেসটা লালবাজারে পাঠালেন কোন মুখে? সব তো চুকে বুকে গেছে। আরও কিছু লাগলে সোজাসুজি বললেই তো পারতেন। আরে আপনি খেপেছেন? লালবাজার নিজে থেকে এসছে মশাই, আমি জানি না কে পাঠিয়েছে। আমায় তো অর্ডার দেখিয়ে বললো আপনার সঙ্গে দেখা করবে। অগত্যা জশলা, এমনি এমনি এলো? আপনার শ্বশুর বাড়ির কেউ নিশ্চয়ই নতুন করে কেসটা ঢুকেছে, ওরা হয়তো রুটিন স্টেটমেন্ট নিতে এসছে। দেখুন না, যান, আপনি একটু কথা বলে সামলে নিন, বুঝলেন তো? ওনাদের ফিরে সেই আমার কাছেই আসতে হবে, তখন বাকিটা নয় আমি সামলে নেবো। যান যান। ফোনটা কেটে হেমন্ত চোয়াল শক্ত করে ভাবল, শ্বশুরবাড়ির কে? সরোজিনীর বোন শর্মী? শর্মী না হলে ওই হারামি অনন্ত। সালা নিজের বউয়ের খোঁজ খবর রাখতে পারে না, আর দাদার বউয়ের জন্য দরদ একেবারে উঠলে উঠছে। এখন এই লালবাজার আবার হ্যাজায় কে জানে। অবশ্য তাতে আমার ঘন্টা। আমি তো আর না, মনে হয় আবার নিচে যাওয়া দরকার। দোতলা থেকে একতলার ভেতর বাড়ির সিঁড়ি নেমে গেছে। নামতে নামতে হেমন্ত দেখল 2 জন শার্ট প্যান্ট পরা লোক নিচের বৈঠকখানায় বসে। সামনে টি টেবিলের ট্রেতে 2টো খালি হয়ে যাওয়া চায়ের কাপ। একজন সামান্য গুটিয়ে বসে আছে, একজন সামান্য ছড়িয়ে। ওই দ্বিতীয় লোকটাই সম্ভবত সিনিয়র, ভরতের সেই পোলাও। হেমন্তকে নামতে দেখে হেসে উঠে দাঁড়ালো প্রলয়। নমস্কার হেমন্তবাবু, আমি সোম, প্রলয় সোম, ডিডি হোমিসাইড লালবাজার। এ হলো বীরেন দাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্রাইম সাব ইনভেস্টিগেটর। খুব এফিসিয়েন্ট ছেলে। হেমন্ত বুঝলো এনারা খেজুরে গল্প করে জমি তৈরি করছে। সে প্রতি নমস্কার জানিয়ে প্রলয়কে বসতে বলে উল্টো দিকের বড় সোফাটায় এলিয়ে বসে কয়েক মুহূর্ত সামনের 2 জন অফিসারকে দেখল। এই সিনিয়র লোকটার নামই প্রলয় সোম।
ভরত একেই পোলাও শুনেছিল। হেমন্তই কথাটা শুরু করলো। নিন, এবার বলুন। সরি আপনাকে অসময়ে বিরক্ত করলাম। আপনি বোধহয় একটু নারী সঙ্গে ব্যস্ত ছিলেন। বুঝলাম না অফিসার। আমরাও ঠিক বুঝিনি, তবে ওই পেছনের জানলা দিয়ে দেখলাম একজন মহিলা চারদিক সতর্ক দৃষ্টিতে দেখতে দেখতে দ্রুত বেরিয়ে গেল, সম্ভবত কোনো খিড়কি দরজা দিয়ে। আর এখন আপনার জামার বোতামগুলোও দেখছি ঠিকভাবে, পুলিশের ইনস্টিংক্ট তো, ওই আর কি। বাদ দিন। হেমন্ত সামান্য অপ্রস্তুত হয়ে গিয়ে সামলে নিল। বোতামগুলো ঠিক করে নিতে নিতে বলল, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার অফিসার। স্ত্রী বিয়োগের 1 সপ্তাহ পরই এসব দৃষ্টিকটু মনে হলেও আমার কিছু করার নেই। সরি। আপনারা কি এটাকে দণ্ডনীয় অপরাধ মনে করছেন? অবশ্যই না, আপনাদের একটা জমিদারি ঐতিহ্য তো থাকবেই। আসলে কি জানেন তো, পুলিশ হলেও তো পুরুষ, তো তাই ওই একটু হিংসেটাই ফিল হয়। আমাদের তো এসব জোটে না। ওই বলে না, वर्दी के अंदर हम लोग मर्द भी है। বেশ, আসল কথায় আসুন। দেখেছেন, ফালতু নকল কথায় চলে গেলাম। তা আসল কথাটা হলো আপনার স্ত্রী সরোজিনীর মৃত্যু। আচ্ছা, ওটা কি আপনার কাছে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়? এরকম অদ্ভুত প্রশ্ন করার মানে কি? আপনারা ডেথ সার্টিফিকেট দেখেননি? স্পষ্ট লেখা ছিল ব্রেন স্ট্রোক। তারপরেও আপনারা, কে আপনাদের মাথায় ঢোকালো যে মৃত্যুটা অস্বাভাবিক? আমিও সেটাই ভাবছি। আসলে তবুও আমরা ওই পুলিশি গরুর জাত তো, ওই সিঁদুরে মেঘটেক দেখলেই। সেই মেঘটা কোথায় দেখলেন? কে দেখালো? একটা কমপ্লেন। বেশ, কমপ্লেনারের নাম জানতে পারি? নিশ্চয়ই পারেন। শর্মিষ্ঠা চৌধুরী, আপনার শালী। উনি কমপ্লেন করেছেন সাসপেক্টেড মার্ডার। উনি আবার নাকি সিটি হেরাল্ড চ্যানেলে আছেন। বুঝতেই তো পারছেন, মিডিয়ার লোক ওপর মহলেও কিছু কন্ট্যাক্ট রাখেন। সেই উপর দিক থেকেই চাপ আসে। আমরা এই নিচুতলার কর্মীরা নিরুপায় হয়ে একটা রুটিন ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করছি। কলকাতা পুলিশে কমপ্লেন লঞ্চ আর স্টেট পুলিশ ইনভেস্টিগেশন, জয়েন্ট ভেঞ্চার টাইপ। সে আপনাদের ব্যাপার, কিন্তু ওই শর্মী, মানে সরোজিনীর বোন শর্মিষ্ঠা চৌধুরীর সম্বন্ধে একটু খোঁজ খবর করলে জানবেন কি সাংঘাতিক মেয়ে। ওদের মধ্যে সম্পত্তি নিয়ে প্রচুর ঝামেলা হয়, সেটা সবাই জানে। দিদির সঙ্গে সম্পর্ক প্রায় ছিলই না, আর সে নাকি হঠাৎ। আর আপনার সঙ্গে? কি আমার সঙ্গে? শর্মির সঙ্গে শালী জামাইবাবু হিসেবে আমার এই বড় জোর বার কয়েক মিট হয়েছে, তাও শ্বশুরবাড়ি গিয়েই, 1 2 বার ফোন। সেটাই স্বাভাবিক। আজকাল শালী আধিকারওয়ালি প্রবাদটা প্রায় অ্যাবসলিউটেড বিগ্রেড। ওই শৌখিন মানুষেরা একটু। হেমন্ত একটু দেখল প্রলয় সোম নামক অফিসারটাকে। লোকটা স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। লোকটা তাকে চাটছে নাকি? দেখুন অফিসার, আপনার এই টনটা স্বাভাবিক। আমি নারী সঙ্গ পছন্দ করি মানে এই নয়, ঘরের মেয়ে বউদের সঙ্গেও ইচ্ছে হলে প্রফেশনাল সঙ্গীদের খুঁজে নিই। ওরা সঙ্গ দেয়, পয়সা নেয়, এটা সরোজিনীও জানত। বাকি সবাই জানে। বংশগত ঐতিহ্য কি দোষ, যা খুশি বলতে পারে। আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি না। হ্যাঁ, অবশ্যই আপনার ব্যক্তিগত শখ থাকতেই পারে। আর আপনি তো লোকাল থানায় সবটাই বলেছেন, জানি। তবু কষ্ট করে যদি আরেকবার আপনার স্ত্রীর মৃত্যুর সেই দিনের ঘটনাটা, ওই জাস্ট সারাংশ। ওকে, আপনারা আমার সেই স্টেটমেন্ট ম্যাচ করে দেখতে চান, রাইট? আপনি বুদ্ধিমান, সবই বোঝেন। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। ওকে, আমিও চাই লালবাজার অন্যের কথায় কোনো ভুল ধারণা না নিয়ে থাকুক। আমি সবটাই বলছি, যা জানতে চাইছেন তার চেয়ে বেশিই বলছি। বর্ধমানের এই বসাক বাড়ি প্রায় 150 বছরের প্রাচীন, সবাই চেনে। একসময় আমার প্রপিতামহ রাঘবেন্দ্র বসাক দাপুটে জমিদার ছিলেন। অনেক অত্যাচার যেমন করেছেন, তেমন দান ধ্যান। ওই বর্ধমান রাজবাড়ির কিছু ইতিহাস ঘাঁটলে ওনার নামও পাবেন। আচ্ছা, আপনি কি বরাবরই এখানে? আমার বাবা অমরেন্দ্র বসাক আমৃত্য এখানেই ছিলেন, আর আমিও এই পৈতৃক বাড়িতেই সস্ত্রীক থাকি। আমার রাইস মিল আছে। আমার মেজ ভাই অনন্ত বসাক কলকাতায় চাকরি করেন, গড়িয়ায় থাকে। ছোট ভাই বসন্ত বসাক হোটেল ম্যানেজমেন্ট পড়ে বর্তমানে ক্যালিফোর্নিয়ায় একটা রেস্টুরেন্ট চালায়। শুনেছি আপনার এক বোনও আছে। বাহ, সব খবরই নিয়েছেন। ওই আর কি, জব হোমওয়ার্ক। বোন বিয়ের পর এখন ভূপালে সেটেলড। আমার মেয়ে ত্রিধা বেঙ্গালুরুতে পড়ছে। ওরা সবাই নেক্সট উইকের মধ্যেই আসবে। সরোজিনীর শ্রাদ্ধ কাজ আছে। বেশ। আর চাকর বাকর? এই বাড়িতে ভরত আর ফুলি নামে 2জন কাজের লোক। মালু বলে একজন বাগান দেখে, ড্রাইভার শিবু, একজন ঠিকে ঝি আছে, নামটা জানি না, ভরত জানে। ঠিক আছে, এবার সেই দিনের ঘটনায় আসুন। সেদিন আমি রোজগারের মতো লাঞ্চ সেরে দুটো মিলে বেরিয়ে যাই।
আজও যাব। ম্যানেজার আমায় জানায় কিছু লেবার প্রবলেম হয়েছে। ম্যানেজার? বিকাশ বাউরি। ওখানেই ভরত আমায় ফোন করে জানায় যে সরোজিনী নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতে পারছে না, কিছু নাকি চিনতেও পারছে না। আমি ছুটে আসি, বিকাশও ছিল। তখন কটা হবে? ওই সময় ঘড়ি দেখিনি, মনে হয় 3টে কি 3:30। এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা ডোর লক ভেঙে ঘরে ঢুকি, দেখি সরোজিনী বিছানায় শুয়ে, নড়াচড়া করতে পারছে না, আর দৃষ্টিটা সোজা কড়িকাঠের দিকে। সঙ্গে সঙ্গে ভরতকে ওই মনতোষ ডাক্তারকে ডাকতে পাঠাই। ডাক্তার এসে বলে ব্রেন স্ট্রোক। ততক্ষণে সরোজিনী মৃত। দেন লোকাল পিএস থেকে এসআই বলাইবাবু আসেন। ব্যাস, শর্মী আর আমার এক শালাকে খবর পাঠাই। ওরাও কলকাতা থেকে ছুটে আসে। দাহকার সারার পর সেদিনই ফিরে যায়। আর নেক্সট উইকেন্ড আমার সব ভাইয়েরা সস্ত্রীক আসছে, চাইলে ওদের সঙ্গে এসে কথা বলতে পারেন। অবশ্য ওনারা কেউই সরোজের মৃত্যুর সময় ছিল না। লোকাল থানার এসআই কেন আসেন? ওনাকে ডাকাটা স্বাভাবিক নয় জানি। আসলে আমি সরোজের আকস্মিক মৃত্যুতে এতটাই শক পেয়েছিলাম, ওনাকে কন্ট্যাক্ট করি। উনি নিজেই ছুটে আসেন, সব দেখে বলেন সরোজের মৃত্যুর সঙ্গে বাইরের কেউ জড়িত নয়। থ্যাংক ইউ, আপাতত এইটুকুই যথেষ্ট। আপনার কাজের লোক, মিল ম্যানেজার, ডক্টর এনাদের বিডেনি মিট করে কথা বলে নেবে, ওই যারা ওই সময় আশেপাশে ছিলেন আর কি। আচ্ছা, তাহলে বলছেন সরোজিনী দেবী ওই আপনার সামনেই, মানে ডক্টর মনতোষ আসার আগে তো উনি বেঁচেই ছিলেন বললেন? হ্যাঁ, বেঁচে ছিল। খুব কুইক ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ক্রমশ কোমা পেশেন্টের মতো হয়ে যায়। আমি এসব কিছু বুঝতে পারিনি। আর ডাক্তার আসতে আসতেই, আপনারা মনতোষ ডাক্তারের সঙ্গে তো কথা বললেই জানতে পারবেন, সজলনগরের চেম্বার। অবশ্যই। ঠিক আছে, তাহলে আজ আর বসবো না, আমায় আজই কলকাতা ফিরতে হবে। এই বীরেন কয়েকদিন থাকবে, বাকি কথা বলে নেবে। উঠি। প্রলয় বীরেনকে নিয়ে উঠে কি মনে হতে আবার ঘুরে দাঁড়ালো। হ্যাঁ, একটাই প্রশ্ন, আপনার সঙ্গে কি সরোজিনী দেবীর? না অফিসার, সরোজিনীর সঙ্গে আমার সম্পর্কে কোনো অসুস্থতা ছিল না, সে আপনি খোঁজ খবর করলে জানতে পারবেন। আর সরোজিনীর মধ্যে কোনো অধিক ডিপ্রেশন সিমটম আমার চোখে পড়েনি, যার জন্য ওর ব্রেন স্ট্রোক হবে। তবে ও খুব ক্রাইম থ্রিলার করতো, টিভিতে ক্রাইম সিরিজ দেখত। আর ওর একটা পোষা বিড়াল ছিল, ডোমেস্টিক ক্যাট, সেটা ওর মৃত্যুর ঠিক কয়েকদিন আগে মরে যায়। একটু আপসেট ছিল, এটুকুই। বেড়াল কিভাবে মারা যায়? অতটা তলিয়ে দেখিনি, বাড়ির পিছনের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। আপনি কি বেড়াল মৃত্যুর রহস্যটা নিয়েও? একদমই না। ঠিক আছে, আর আমরা সরোজিনী দেবীর ঘরটা পরে একবার স্বচ্ছন্দে দেখুন, তবে জানিয়ে এলে ভালো হয়। আমি বাড়িতে থাকব, আপনারা ভরত, ফুলি, বিকাশ আর বাকিদের সঙ্গেও তো কথা বলবেন। বলুন, আমার এসবে কোনো আপত্তি নেই। নিন আমার ফোন নম্বরটা নিন। থ্যাংক ইউ। আপনার মতো কুল কাস্টমার আমার বরাবর পছন্দ। আপনি তো লুকিয়ে চুটিয়ে কিছু করেন না, আর প্রশ্ন না করতেই বুঝতে পারেন। আমি সোজা কথা বলি, আর সত্যি বললে কিছু মনে রাখতে হয় না, বক্তব্য সেই একই থাকে। এই টু দি পয়েন্ট কথায় সময় বাঁচে অফিসার। আপনাদেরও তো কাজ আছে। একদম, আমাদের ব্যাপারটা আর কতজন বোঝে বলুন? আমি বুঝি, তবে এটা বুঝতে পারছি না আপনারা সরোজের স্বাভাবিক মৃত্যুটা নিয়ে সময় নষ্ট করছেন কেন? সেটাই দেখছি, ব্যাপারটা ঠিক জমছে না। এখানে কোনো সলিড হোমিসাইড লজিক পাইনি। বাহ, তাও সব বুঝেও? আমরা তো হুকুমদাস মশাই, জাস্ট কিছু রুটিন তদন্ত, সবার স্টেটমেন্ট আর টাইম স্পেস বুঝে একটা রিপোর্ট বানিয়ে দায় সারা আর কি। এই বীরেনই সেগুলো সামলে নেবে, সেটা ডিপার্টমেন্ট জমা করে দিলেই ছুটি। ওকে, আজ তাহলে আসুন। নমস্কার, আশা করি আবার দেখা হবে। অবশ্যই। প্রলয়, সোম আর বীরেন চলে যেতে কয়েক সেকেন্ড খুব গম্ভীরভাবে বসে রইল হেমন্ত। শর্মী কেসটা রিওপেন করিয়েছে, এটা অবশ্য খুব শকিং নয়। ও যে কতটা শিয়ানা ধান্দাবাজ মেয়ে সেটা ভালো করেই জানি। কিভাবে আর কোন পথে মিডিয়ায় এই সাফল্য পেয়েছে, কাকে কখন ধরে জব অ্যাসাইনমেন্টের আর প্রমোশন পেতে হয়, তা শর্মীর মতো মেয়েরা খুব ভালো জানে। কিন্তু এক্ষেত্রে কারণটা ঠিক কি? কোনো ধান্দা ছাড়া তো শর্মী হঠাৎ... হেমন্ত চেঁচিয়ে ভরতকে এক কাপ চা দিতে বলে সিঁড়ি দিয়ে উঠে গেল তার নিজের ঘরে।
আমার কল লিস্ট পুলিশ চেক করেছে বা করবেই। শর্মিকেও নিশ্চয়ই লালবাজার কোয়েশ্চেনিং করবে। মনে হয় একবার ডিরেক্ট কল করা খুব দরকার। পুলিশের ধান্দাটা ঠিক কি না জানা অব্দি শান্তি পাচ্ছি না। ওই রূপসী কি গুজুকে নিয়ে চিন্তা নেই, গুজু তো কিছু পয়সা পেলেই মুখ বন্ধ করে রাখবে। রূপসীও তার এই বাবুকে চটাবে না। মালি ড্রাইভার কিছু জানে না। তবে ভরতকেও বলে দিতে হবে ঘটনাটা ঠিক যেভাবে সাজিয়ে রাখা আছে সেভাবেই থাক। এই ভরতটা প্রলয়কে পোলাও শোনে, বেটা পুলিশের কাছে বেফাস কিছু না বলে দেয়। কিছু স্টেটমেন্ট ম্যাচ না করলেই কিন্তু পুলিশ ফালতু টি-20 ম্যাচ খেলতে শুরু করবে, আর সেটা সত্যিই বিরক্তিকর। স্যার, এই হেমন্ত বসাক তো মনে হয় অতি ধুরন্ধর ব্যক্তি। মনে হয় ওই আবার দেখা হবে বলে কিছু একটা ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দিল। সে আর বলতে, এসব রাইস মিল মালিকের পলিটিশিয়ানস, লোকাল গুন্ডা আর থানার উপর মারাত্মক প্রভাব থাকে। কলকাতা পুলিশ কি সেটাই মনে করে আর কি। তবে আমরা কোনো সলিড ক্লু এভিডেন্স ছাড়া তো আর কাউকে ঠিক চার্জ করতে পারি না। বলতে গেলে ইম্পোলাইট হতে পারি না। আর ভদ্রলোক বেশ প্রভাবশালী, রাজার ছেলে, রাইস মিলওয়ালা। হ্যাঁ, সে ঠিক, তবে ব্যাটা খুব ওভার কনফিডেন্ট আর মিথ্যেবাদীও স্যার। ওনার কল লিস্ট তো অন্য কথা বলছে। লাস্ট মাসে শর্মিষ্ঠার সঙ্গে এত ফোন কল স্যার, বলছে নাকি কোনো কন্ট্যাক্ট নেই। কি মজার বলো তো। সম্ভবত পুলিশ হোমওয়ার্ক নিয়ে কোনো ধারণা নেই, নাকি আছে। আর সেই শর্মিষ্ঠা চৌধুরী এই হেমন্তের নামে স্ট্রং অ্যালিগেশন দিয়ে কেসটা রিওপেন করালো। ব্যাপারটা কীরকম একটা লাগছে না স্যার? সেটাই তো মজা হে, না হলে আর এইসব বাড়ির ফ্যামিলির ম্যারম্যারে মৃত্যু রহস্য কি জমে? অবশ্য এখন আবার অনেকেই অ্যাকশন পিক থ্রিলার চায় না। ওই ফ্যামিলির ড্রামা, মেলো ড্রামা বলতে গেলে এলোমেলো ড্রামা, চ্যাটে ঘ্যানোর। যা বলেছেন স্যার। সরোজিনীর বেড়ালটা মরে গেল আর কয়েকদিন পর সরোজিনী, এই দুটো কি রিলেটেড ভাবছেন? টু বি অর নট টু বি, এখানে বি ফর বেড়াল ধরে নিলে এরপর বসাক বাড়ির ঝুলি থেকে ধীরে ধীরে আরও কত বেড়াল বেরোয় দেখো। এই তুমি গাড়ি নিচ্ছ তো? না স্যার, লোকাল থানা থেকে বাইক করিয়ে নিয়েছি, ওই লজের সামনেই রাখা আছে। গুড। সিভিল ড্রেসে বাইকে মুভ করা সুবিধা। তবে তুমি পার্টনারও তো পাবে। জানি স্যার, ইন্দ্রাণী ঝা, সম্ভবত আসানসোল সাউথ কি নর্থ পিএসএ লেডি কনস্টেবল। এখানে ইন্দ্রাণীকে কেউ চেনে না, আমিও চিনি না, মানে এখনও রিপোর্ট করেনি। সম্ভবত আজ দুপুরেই লজে আসছে, কথা বলে নেব। তবে মনে হয় না ইন্দ্রাণীকে বেশি দরকার হবে, আমি একাই সামলে নেব স্যার। আর আপনি তো দিন দিনের পর একবার এদিকে আসছেনই। সেটা ম্যাটার করে না, লালবাজারে আমার কিছু পেন্ডিং কাজ জমে আছে। আমাকে তুমি এই কেসে ওই বহিরাগতই ভেবে নাও। কী যে বলেন স্যার, পিটিএসে আমরা আপনার আন্ডারে ট্রেনিং নিয়েছি, আপনি আছেন বলেই ভরসা। কলকাতা পুলিশই তো আপনার রেফারেন্সে আমাকে অ্যাপয়েন্ট করেছে, আর আপনি সাজেস্ট করেছেন বলেই আমি ইনচার্জ। আমি আপ্লুত, তবে আমি নই। তোমার ট্র্যাক রেকর্ডের জন্য দায়ী। টেকনিক্যালি এটা বেঙ্গল পুলিশ কেস। লালবাজারে জাস্ট কমপ্লেন লঞ্চ হয়েছে বলে সব ব্যাটাকে ছেড়ে প্রলয় ব্যাটাকে ঠেলে গুতিয়ে পাঠিয়ে দিয়েছে। আপাতত তুমি আর ইন্দ্রাণী ঝা এই কেস ইনচার্জ। গুড লাক। আমি লালবাজারে বসে জাস্ট কিছু মনিটরিং করে নিচ্ছি। তুমি না এদিককার রিপোর্টগুলো পাঠিও। রিপোর্ট লজিক্যাল স্ট্রং হলে তবেই এটা কিন্তু হোমিসাইড। দেন মোটিভ, সাসপেক্ট, কোয়েশ্চেনিং অ্যান্ড অ্যারেস্ট টু চার্জশিট, সব এত কিছু ডিপেন্ডস অন তোমার ওই প্রিলি রিপোর্ট। ওটাই মেইন ভিত বা ভিত্তি, যাই বলো। ইয়ে স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। করো। আচ্ছা, তুমি উঠেছো কোথায়? ভবানীতেই স্যার। সেবার টিএসএস টিমের সঙ্গে আপনিও তো ভবানী লজই থেকে গেছেন। আমি তো কাল রাত্রেই চেক ইন করলাম, জানতাম আপনি আজ আসবেন। ভবানী লজ মেমোরি স্টেশনের কাছে না? বেশ ভালো হোটেল, অ্যাটলিস্ট ছাড় পোকা তো নেই। তা ঠিক। স্যার, আপনি তো আজই ফিরে যাচ্ছেন? হ্যাঁ, হেমন্ত বসাকের ওই রাইস মিলে একটু যাব। যদি পান্তা ভাতে কিছু টাটকা বেগুন পোড়া পাওয়া যায় তো নুন লঙ্কা দিয়ে জমে যাবে একেবারে, কি বলো? হ্যাঁ, একটা কিছু দরকার স্যার, কেসটা বড্ড ড্রাই। কিন্তু যেখানে দেখিবে ড্রাই, জল দিলে হাই ভাই, ওতেও তো পারে। আর আই রিপিট, এই কেসে নো অ্যাকশন, অনলি ড্রামা ম্যাটার্স টু পাবলিক রিয়াকশন। বাজার অ্যাকশন চায় না। আপনি কি আগে থিয়েটার? না, জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার। তোমার ভবানী লজেও একবার যাব। ইন্দ্রাণী এলে একটা ছোট্ট অফিসিয়াল গেট টুগেদার, দেন লোকাল থানা ঘুরেই স্ট্রেট ব্যাক টু প্যাভিলিয়ন। কিন্তু তার আগে একটু অন্য রাইস মিল ভিজিট করা খুব দরকার। কোন রাইস মিল স্যার? এই যে কোনো পাইস হোটেলে মাছ আর রাইসের মিল, লাঞ্চ সেরে হেমন্তের রাইস মিল। চলো
নতুন বাজারের দিকে রাধুনী নামের একটা খুব ভালো পাইস হোটেল ছিল, সম্ভবত এখনো আছে, না থাকলে আর কি অন্য কোনো রাধুনীর রাইস মিল। দোতলার ঘরের জানলায় স্থির দাঁড়িয়ে দূর থেকে প্রলয়দেরই দেখছিল হেমন্ত। খুব ধীরে সুস্থে কথা বলতে বলতে বাগানটা পেরিয়ে কম্পাউন্ড গেটের বাইরে রাখা সাদা সুমো গাড়িতে উঠছে তারা। পুলিশ কি এত ফর্মাল কথা বলে, নাকি শেয়ানা অফিসারটা মেকি ভালো মানুষ সেজে আছে? কিছু ভাবে আমাকে ফাঁসাতে চাইছে। বাবু চা। ভরত, তোমার সঙ্গে কিছু কথা আছে। আগে বলো, সরোজের সেই মৃত্যুর দিনের ঘটনাটা কি ছিল? আগে সেটা তো আগেই জানি জানি, তবু তোমার মুখ থেকে আবার শুনতে চাই, বলো। ওই দিন বৌমনির একটা ফোন এলো, বৌমনি ঘরে চলে গেল, তারপর চেঁচিয়ে চেঁচিয়ে কার সঙ্গে কথা বলতে শুনলাম, ওই কি একটা ঝনাত করে ভাঙার শব্দ হলো। বৌমনি তো আগেও এরকম, তা আমি ভয় আপনাকে ফোন করি, আর তারপরেই তো। আর আমি ওই বিকাশকে নিয়ে ছুটে আসি। সরোজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আমরা লক ভেঙে ঢুকি, দেখি সরোজ মেঝেতে পড়ে বিছানায় শুইয়ে দিই। সরোজের চোখের মনি কিছু একটা বলার জন্য ঘুরছিল, ঠোঁট কাঁপছিল কিন্তু পারছিল না, আর একটা কাঁচের ভাস ভেঙে মেঝেতে পড়েছিল। কি তাই তো? হ্যাঁ দাদাবাবু, দরজা বন্ধ ছিল। আর তারপরে আপনি বলতে আমি ওই মনোতোষ ডাক্তারকে ডেকে আনি, আর বিকাশবাবু থানায় যায়। আপনি তো ঘরেই ছিলেন দরজা ভাঙার সময়। আমি বেশ, এবার শোনো, পুলিশকে আমি ঠিক কি কি বলেছি। ওরা কিন্তু তোমাকে জেরা করবেই, তুমি শুধু সেটাই বলবে যেটা আমি ওদের বলে ফেলেছি, ঠিক আছে? জেরা? হ্যাঁ, এবার মন দিয়ে শোনো। আসুন, এই চেয়ারটায় বসুন। আমার নাম বীরেন দাস, এই কেসের ইনচার্জ, বেঙ্গল পুলিশ। আপনি তো শুনেছেন ওই সরোজিনী দেবীর কেসটা রিওপেন হয়েছে? হ্যাঁ, মানে আমি তো কিন্তু কিন্তু কিছু নয়, সেই ব্যাপারে আপনাকে ওই জাস্ট কয়েকটা প্রশ্ন করব, ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। ও আচ্ছা, বলুন। আপনি তো বিকাশ বাউরি? আগে হ্যাঁ, বাউরি হলো ওই আদিবাসী সম্প্রদায়, মানে আমাকে আপনি আদিবাসী বলতে পারেন। প্রাথমিকভাবে বাংলা আর উড়িষ্যায় বাস করি, আবার ভারতের ওই তপশিলি জাতিগুলির মধ্যে একটি। বেশ, তবে বাউরি সম্প্রদায় সম্বন্ধে এত কিছু না বললেও হতো, এসব উত্তর অপ্রাসঙ্গিক। না না, আপনার কি দরকার, মানে আপনাকে বললাম আর কি। এসব অবশ্য আমার ঠাকুরদার বাবার আমলের কথা। আমরা 3 পুরুষ ধরে ওই কাটোয়া লাইনের ওই বেলুন অঞ্চলের বাসিন্দা। আমি কিন্তু স্যার ওই বাউরি আদিবাসী ভাষাটাও জানি না। ও, বেলুন তো হারপেটোলজির জন্য বিখ্যাত, অনেক স্টুডেন্ট সাপ নিয়ে গবেষণা করতে চায়। হ্যাঁ, কাকতালীয়ভাবে আমার বাবাও সাপ ধরার কাজই করত, সাপে কাটার দেশীয় ট্রিটমেন্ট করত, ওই জাতশির চিকিৎসা যাকে বলে আর কি। সেই সাপের কামড়েই শেষে। ও সরি, আর আপনি? আমি না না না, ওসব আমি পারি না স্যার। আর আপনি শহরে পড়াশুনো করেন? আগে হ্যাঁ, রাজাবাবু মানে হেমন্তবাবুই আমার শহরের কলেজে পড়তে পাঠিয়েছিলেন আর কি। কেন পাঠিয়েছিলেন? মানে উনি কেন পাঠিয়েছিলেন, বিশেষ কোনো কারণে? দেখুন, রাজাবাবু আমার কাছে খুব দেবতুল্য মানুষ। উনি আমার বাবাকেও ভালো চিনতেন। তখনই মিলের পেছনে সাপ টাপ দেখা গেলে তো বাবারই ডাক করতো। আর উনি আমায় ছোটোবেলা থেকে বলতে গেলে ওই একরকম খাওয়া পড়ার ভারটা নেন আর কি। কাটোয়ার বাড়ি ছেড়ে আমার ওনার মিলের স্টাফ কোয়ার্টারে আনিয়ে রাখেন, সেখান থেকে পড়াশোনা করি, তারপরে কলেজটাও করি। বাহ, আর তারপরেই ওই রাইস মিলেই ম্যানেজারের চাকরি? হ্যাঁ স্যার, কিন্তু প্রথমে ওই গোডাউনের সুপারভাইজার ছিলাম, তারপরে ওই মৃগাঙ্কবাবু মারা যেতে। এই মৃগাঙ্গবাবুটাকে? উনি ওই আগের ম্যানেজার। তাই? কিভাবে মারা গেলেন? আগে বলছি, আগের ম্যানেজার ওই মৃগাঙ্গবাবু কিভাবে মারা যান? ও বোধহয় হার্ট অ্যাটাক।
বয়স টয়স হয়েছিল তো, অনেক দিন ভুগতেন। তারপরে বেশ, আপনার এই রাইস মিল জব ভালো লাগে? জব জব তো নেই স্যার, শুধু রাইস। আরে জব মানে, আচ্ছা ছাড়ুন, বাদ দিন। এবার বলুন তো সেদিনের ঘটনাটা ঠিক কী হয়েছিল? স্যার পুলিশকে তো সব আগেই বলেছি, তারপরে আবার বলুন। কেসটা রিওপেন হয়েছে বিকাশবাবু। কলকাতা ডিডি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ জয়েন্ট ইনভেস্টিগেট করছে। ডিডি ওদিকটা দেখছে আর আমি এদিকটা। হ্যাঁ, মানে রিওপেন কেন স্যার? আপনার রাজাবাবুর নামেই কমপ্লেন লঞ্চ হয়েছে, মার্ডার কনস্পিরেসি। মার্ডার রাজাবাবুর নামে? আপনার কি মনে হয় হেমন্তবাবু সেরকম কিছু করতে পারেন না? দেখুন, আমি জানি রাজাবাবু খুব রাগী, হঠাৎ করে রেগে যান, আবার ঠান্ডাও হয়ে যান। পুরনো জমিদার রক্ত তো, তাই একটু মেয়ের দোষও আছে। উনি লুকিয়ে চুরিয়ে কিছু করেন না জানেন, কিন্তু খুনের পরিকল্পনা করার মতো উনি এতলাটে খুব একজন সম্মানীয় ব্যক্তি। আর বুঝেছি। আমারও মনে হয় না উনি খুন বা খুনের পরিকল্পনা করেছেন বলে। আচ্ছা এবার বলুন ওই দিন ঠিক কী কী হয়েছিল, ডিটেইলস। হ্যাঁ, অ্যান্ড উইথ ইউর পারমিশন এই স্টেটমেন্ট কিন্তু আমাকে রেকর্ড করতে হবে। বিকাশ বাউরি একটু হতভম্ব হয়ে দেখল অফিসার পকেট থেকে ডাবল প্যাক সিগারেটের বাক্সের মতো একটা কালো ডিভাইস বের করে সামনের টেবিলে রেখে কি একটা চাপ দিল। একটা সূক্ষ্ম শব্দ করে বাক্সটার বাঁদিকে একটা খুব ছোট্ট লাল আলো জ্বলে উঠল। সরি শর্মিষ্ঠা, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। আমি কি জানতে পারি আমায় এভাবে লালবাজারে ডেকে এনে বসিয়ে রাখার মানেটা কি? একটু অন্য কাজ ছেড়ে আসতে হলো, বুঝতেই তো পারেন। সে তো খুব ভালো কথা, কিন্তু কাজ তো অন্যদেরও থাকতে পারে প্রলয়বাবু, তাই না? নিশ্চয়ই পারে। আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। আসলে এই কেস ইনভেস্টিগেশন একটু খেজুরের ড্রামা চাই, সেটা বোরিং হলেও স্কোরিং। আপনাদের কথা বলতে পারবো না, জানিও না, কিন্তু আমার কিছু কাজ আছে। ও সরি, তাহলে এবার সোজা কাজের কথায়। প্লিজ ডু ইট ফাস্ট। কি জানতে চান চটপট বলুন, আমায় অফিসে ফিরতে হবে। হ্যাঁ বলছি, দুটো ব্যাপার জানতে আপনাকে একটু কষ্ট দিলাম। আচ্ছা আপনি কি একটু চা কি কফি? ধন্যবাদ, দরকার নেই। হ্যাঁ, অবেলায় চা না খাওয়াই। আপনি সময় নষ্ট করতে চান? ওকে, তাহলে আমি কথা শুরু করি। আপনি তো হেমন্তের সঙ্গে মিট করেছেন শুনলাম। বাহ, আপনার তো ইনফরমেশন নেটওয়ার্ক দারুণ স্ট্রং। জার্নালিস্টদের নেটওয়ার্ক একটু স্ট্রংই হয়, কিন্তু এক্ষেত্রে হেমন্তই আমায় কল করে চার্জ করেছিল। খুব উত্তেজিত ছিল, উল্টোপাল্টা কথা বলছিল। অত্যন্ত ঘাবড়ে গেলে মানুষ এটা করে। একদম ঠিক। অবশ্য ঘাবড়ে না গিয়েও তো উনি আপনাকে কল করতেন বলে জানি। আপনিও এই লাস্ট 2 মাস। আচ্ছা এই কলগুলো ঠিক কেন, মানে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন। অবশ্য কোনো ব্যক্তিগত কারণ থাকলে। না 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 না, এর মধ্যে কোনো অ্যাফেয়ার খুঁজতে যাবেন না অফিসার। কলগুলো করার অন্য কারণ ছিল। আর দাঁড়ান, আপনি কি আমায় জেরা করছেন নাকি? হ্যাঁ, কি যে বলেন, আমরা শুধু ফাঁক পুকুরগুলো খুঁজে মেরামত করতে চাইছি। তার জন্য আমায় লালবাজারে ডেকে এনে? ভুলে যাচ্ছেন, আমি কমপ্লেনার। আপনারা আমার কমপ্লেন পেয়েই কেসটা রিওপেন করেছেন, আর আমাকেই সেখানে। কি মুশকিল, আর আমরা তো আপনার প্রাইভেট লয়ার নই। আমাদের দুদিকের স্টেটমেন্টই নিতে হয়। ওদিকে বীরেন সবার স্টেটমেন্ট কালেক্ট করছে। আজ সিম্পল, প্লিজ কোঅপারেট। বেশ প্রলয়বাবু, বলুন। আপনি বলুন ওই ফোন কলসগুলোর ব্যাপারে। ওদিকটা হেমন্তবাবু চেপে গেছেন। সেটা স্বাভাবিক, ও এসব নিয়ে মুখ খুলতে চায় না। অসুবিধা না থাকলে আপনি স্বচ্ছন্দে মুখ খুলতে পারেন। অবশ্যই পারি। হেমন্ত দিদিকে ওর সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। মাদারিহাটের দিকে একটা ফার্ম হাউস প্রপার্টি কিনেছিল, তাতে দিদির কোনো ভাগ ছিল না। অফকোর্স সেটা আমি চাইনি, আর সেজন্যই বারবার কল করতাম। ও প্রতিবারই কল রিসিভ করে কাজের নামে কেটে দিত। আমি একটু নাছোড়বান্দা টাইপের মেয়ে, আবার কল করতাম, করেই যেতাম বারবার। আবার বিশ্বাস না হলেও এটাই ফ্যাক্ট। আই সি। আর আপনার দিদি এ ব্যাপারে? দিদি বরাবরই একটু ইন্ট্রোভার্ট মেয়ে, আর আমি স্পষ্ট বক্তা। দিদি আমায় প্রথম ব্যাপারটা জানায়। ওর সঙ্গে হেমন্তর সম্পর্ক যে ঠিক কীরকম ছিল তা কোনো বাচ্চাও বুঝতে পারবে। হেমন্তের ব্যভিচার আর ডার্টি অবৈধ সম্পর্কগুলো জেনেও
দিদি চুপ করে থাকতো। হয়তো এই ত্রিধার জন্যই। ত্রিধা মানে আপনার বোন ছিল, তা এই ব্যাপারে ওনার কিছু? সব কি আমি বলবো অফিসার? সেটা খুব পক্ষপাতিত্ব হয়ে যাবে নাকি? আপনি সরাসরি ত্রিধার সঙ্গে কথা বলতে পারেন। ফোন নাম্বার দেব? না, আছে। আর ওই বেড়াল? বেড়াল? ও দিদির মিমি। দিদি ওই নামেই ডাকতো। ত্রিধা পড়তে চলে যাবার পর দিদি মিমিকে নিয়েই থাকতো। দিদির ধারণা মিমিকে কেউ বিষ খাইয়ে মেরে দিয়েছে। এই ধারণার ঠিক কী কারণ আমায় জিজ্ঞেস করবেন না, আমি জানি না। আপনারা কি বেড়ালের মৃত্যুটাকেও সাসপেক্ট পয়েন্টে রাখছেন? ঠিক তা নয়, তবে ঝুলি দেখলে বেড়ালগুলো বের করাটাও তো আমাদের কাজ। অপূর্ব, তাহলে ওটাই করুন। আমি কি এবারে আসতে পারি? অফিসে কিছু জরুরি কাজ আছে। অবশ্যই, তবে একটা ভাইটাল কনফিউশন ক্লিয়ার করে গেলে ভালো হয়। এটাই আমার দ্বিতীয় আর লাস্ট কথা বলতে পারেন। অগত্যা, নিন বলুন। আপনি আপনার দিদির মৃত্যুর জন্য হেমন্তবাবুকে দায়ী করছেন ঠিক কোন গ্রাউন্ডে? আশ্চর্য, আপনি সেই কমপ্লেন লেটারটা পড়েননি? স্পষ্ট লেখা আছে তো। পড়েছি, কিন্তু অন্য সব কাজের চাপে আমি একটু ডিপলি জানতে চাইছি, মানে আউট অফ দ্য অফিসিয়াল কমপ্লেন প্লিজ। আপনার কেন মনে হলো এটা যে ওখানে আউট অফ কিছু আছে? পুলিশ ইনস্টিংক্ট বড় রহস্যময় জিনিস, আজ অবধি বুঝে উঠতে পারিনি। তবে এই যে সরোজিনী দেবীর মৃত্যু এবং দেহ সৎকারের সময়ও আপনি সেখানে ছিলেন, তাও ৩-৪ দিন পর আপনি হঠাৎ হেমন্ত বসাকের এগেনস্টে কিলিং অ্যালিগেশন কমপ্লেন করলেন। এই টাইম অ্যান্ড স্পেসটা খুব গোলমেলে। কেন? আপনি তো ওভার ড্রামাই চাইছেন, ধরে নিন সেটাই। তবে আপাত দৃষ্টিতে গোলমেলে মনে হলেও ব্যাপারটা ঠিক তা নয়। তাহলে সরল করে বলুন। আমি দিদির মৃত্যুর সময় পৌঁছলেও তখন দিদিকে সাদা চাদর, ফুল, মালা দিয়ে সাজিয়ে গাড়িতে তোলা হচ্ছিল। আমি এতটাই শকড ছিলাম যে ভাই তো সঙ্গে ছিল, অঙ্কুর চৌধুরী। আপনি স্বচ্ছন্দে অঙ্কুরকে দিয়ে সব ভেরিফাইও করাতে পারেন। বেশ, আর বাড়ি ফিরে 3 দিন পর ঠিক কোন কারণে মনে হলো এটা মার্ডার অ্যান্ড ওই হেমন্তই পরোক্ষে আপনার দিদির মৃত্যুর জন্য দায়ী? সম্পূর্ণ কারণ আপনাকে বলতে পারবো না, কারণ আমিই জানি না। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি দিদি এরকম কিছু একটা আঁচ করছিল। আর কথাটা আমার কলকাতা ফিরে আসার পর না বারবার স্ট্রাইক করে। আচ্ছা, আর একটু ডিটেলসে কি বলা যায় না? যায়। দিদির মনে হয়েছিল ওই হেমন্ত ওকে সরিয়ে দিতে চায়। দিদিকে শেষের দিকে সহ্য করতে পারতো না। ও অন্য ঘরে অন্য মেয়ে নিয়ে থাকতো। ওই মাঝে মাঝে খাবার টেবিলে একটু দেখা টাকা হতো আর কি। আর হেমন্ত তো একবার রাগের মাথায় দিদির বেড়াল মিমিকেও লাথি মেরেছিল। মিমির মৃত্যুর জন্য তো দিদি হেমন্তকেই সন্দেহ করে। হেমন্তবাবুর এই অ্যারোগেন্সির কারণ কি কিছু জানেন? জানি না, তবে দিদির নামে যেটুকু প্রপার্টি ছিল হেমন্ত সেটা বোধহয় নিজের নামে ট্রান্সফার করতে চাইছিল। হেমন্তর মিলে বিকাশ বলে একজন ম্যানেজার ছেলে আছে, সে সম্ভবত হেমন্ত বসাকের আগের কোনো পাপের ফল। হেমন্ত তাকে অত্যন্ত বেশি প্রশ্রয় দেয়। আসলে দিদির এরকমটা মনে হতো। দিদির মৃত্যুর পর সবই হেমন্তর হয়ে গেল। ত্রিধা এখনো মাইনার, সেক্ষেত্রে হেমন্ত যদি ওই বিকাশকে দত্তক নেয়। আচ্ছা, ব্যাপারটা একটু বেশি নাটুকে কল্পনা নয় কি? না না, একদমই না। আর 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 বাকি আপনি খুঁজে দেখুন অফিসার। হেমন্তের মোটিভটা তো আপনাকে বললামই, বাকি কাজ আপনাদের। ড্রামা করুন, খেজুরে করুন, কিন্তু এই স্টোরিটা অ্যাজ সুন অ্যাজ শেষ করুন প্লিজ। অ্যান্ড উইথ ইয়োর কাইন্ড পারমিশন আমি এবার উঠছি। শর্মিষ্ঠা চলে যাওয়ার পরই প্রলয় মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, সে তো করতেই হবে ম্যাডাম। এই কেসে সুধা নেই, অ্যাকশনও নেই, চেসকে থ্রিল কিছুই নেই, শুধুই ড্রামা মামা, শুধুই ড্রামা। হ্যাঁ, কোথায় তিনি? লকআপে স্যার। তা আপনি তো বহুদিন পরেই থানায় এলেন, চা খাবেন তো নাকি? অবশ্যই। আর হ্যাঁ, বহুদিন পর এই জোড়াখুন মামলায় আসতে হয়েছিল। তা তো রিইনভেট হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই একটু, তা প্রায় অনেক দিন হলো। আপনি কি ওই ঘরেই বসবেন স্যার? না না, বসার টাইম নেই। স্ট্রেট মক্কেলকে মিট করব।
চাটা নয় ওখানেই দিতে বলো। চলুন স্যার, ব্যাটা বলছে কিছু জানে না, পাক্কা নাটকবাজ। আমরাও কম নাটকবাজ নই এ। তা বাবুকে ওই খাতির আদর কিছু করেছো নাকি? না স্যার, এখনো না করাই ভালো। মিডিয়া খুব সক্রিয় আর অ্যাকশন ব্যাপারটাতে আজকাল পাবলিক বোর হয়, এডিট করে শুনতে চায়, ওটা খুব লিমিটেড। চলো দেখি। হ্যাঁ স্যার, এই তো এইদিকে। প্রলয় সোম লকআপের সামনে চুপ করে দাঁড়িয়ে ছেলেটাকে একটু দেখল। চশমা পরা, গালে হালকা দাড়ি, শার্ট আর জিন্স দেখে মনে হয় বেশ শৌখিন। চোখের দৃষ্টিতে যেন একটু বেপরোয়া ভাব। মৃদু হাসল প্রলয়। ডার্ক মাইন্ড গেম, চিরকালীন সাইকোলজিক্যাল থেরাপি। সেই মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ এই থেরাপি ইউজ করে বিনা অস্ত্রে শুধু কিছু মাইন্ড গেম ম্যানিপুলেশন করে করে একটা পুরো সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিয়েছিল। প্রলয় ইশারা করতেই ইন্সপেক্টর রজত লকআপের গেটটা খুলে দিল। ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দেখল নতুন একজন অফিসার ঢুকে চুপচাপ গড়াদের কার্নিশে ঘড়িটা খুলে রাখল, পকেট থেকে মোবাইলটা বের করে রাখল, নিজের জামার হাতাগুলো কোটাচ্ছে। রজত ছেলেটার দিকে ঘুরে বলল, কিরে, একে চিনিস? লালবাজার ডিডি প্রলয় সোম, প্রচণ্ড রকচটা আর মারকোটে, আইন টাইন একেবারে মারে না। যা জানিস চটপট বমি কর, বল বল, নয়তো স্যার আবার তোর রক্ত বমি করিয়ে ছাড়বে। বলে ফেল, বলে ফেল। ছেলেটা সামান্য ঢোক গিলল। আপনারা এটা করতে পারেন না, এটা কিন্তু বেআইনি। আমি কিন্তু প্রলয়ের দুহাত কোনোই অবধি কুটিয়ে মন দিয়ে আঙুলগুলো মটকাচ্ছে আর ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে ওর দিকে। স্যার, এ আবার আইনের কথা বলছে, সব জানে মালটা। বেআইনি? তোকে কে বলেছে পুলিশ আইন মেনে কাজ করে? পুলিশ লকআপে কি কি হয় তার কোনো ধারণা আছে তো? হ্যাঁ স্যার, এরা জানে না ফালতু পলিটিক্যাল নেতা, মিডিয়া আর পাবলিক যে গালাগালগুলো আমাদের দেয়, সেগুলো সব ঝাল আমরা লকআপেই মিটিয়ে নিই। সালা তোরা বেআইনি কাজ করবি, জাল পাসপোর্ট ভিসা বানাবি, আর পুলিশ আইন মেনে হে প্রভু জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবে? থাকবে শব্দটা প্রলয় বেশ জোরের সাথে বলল। ছেলেটা যেন এই যৌথ হুমকিতে বেশ ঘাবড়ে গেছে। সে কিছু একটা দেখে বলল, দাঁড়ান, দাঁড়ান, আপনি আপনি বেল্ট খুলছেন কেন? দেখুন, আমি বলছি, আমি কিন্তু কিছু। হ্যাঁ বল। আমার হাতে সময় নেই, একদম সময় নেই। আমরা কিন্তু সরকারি গুন্ডা, জানিস তো। আমরা কাউকে মারলে ডিফেন্স, মেরে ফেললে এনকাউন্টার। অনেক গালাগাল জমে আছে। নে এবার বল বল। শেষ কথাটা প্রলয় এত জোরে বলল যে পাশে দাঁড়ানো রজত চমকে গেল। ছেলেটাই ধমকে যেন বিদ্যুতের শক খেয়ে ছিটকে গেল। দাঁড়ান স্যার, দাঁড়ান, আমি মানে ওই আমি কয়েকটা শুধু। হ্যাঁ, পাসপোর্ট জল তো। এবার সব ডিটেলসগুলো বল, কি হলো? প্রলয় বেল্টটা হঠাৎ সপাং করে হাওয়ায় ঝাঁকাতে ছেলেটা এবার সত্যি কেঁদে ফেলল। রজত সামান্য পেছনে দাঁড়িয়ে দেখল ছেলেটা কাঁদতে কাঁদতে কী সব বলে যাচ্ছে। উফ, স্যার পারেও বটে। একজন কনস্টেবল কয়েক গ্লাসে চা নিয়ে এলো, আর একজন বাজেয়াপ্ত করা ল্যাপটপটা নিয়ে এলো। থানা থেকে বেরিয়ে মোবাইলটা বের করলো প্রলয়। হ্যাঁ সুধা, শোনো। না, গুপ্তা কলোনি, বারাসাত থানায় এসেছিলাম। শোনো, তোমার ইনফর্মার নেটওয়ার্ক সোর্সকে আমার তরফ থেকে কুল থ্যাঙ্কস জানিয়ে দিও। বল যাই, এটাই সেই জাল পাসপোর্ট মেকার। হ্যাঁ, এবার ওই ডেটের ফ্লাইট, রেলওয়ে আর বাসের প্যাসেঞ্জার লিস্ট চেক করলেই কিছু একটা। কি জানি না, সম্ভবত ওই আন্দামান কেস অন্য কোনো টিম আছে। আমি তোমাদের নাম সাজেস্ট করে দিতে পারি। কেমন সুধা, বি আ স্পোর্টিং কপ। আমার থাকা না থাকাটা ম্যাটার নয়। আর তোমার ওই বটতলার উকিলবাবু সুশান্তির কি খবর? মে গড সেভ হিম। ঠিক আছে, পরশু তুমি আর প্রশান্ত আসছো তো? কথা হবে। প্রলয় একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে গাড়ির দিকে এগোলো। পোশাক বাড়ি কেসটা গলার কাটা হয়ে আছে। এই ঝামেলাটা তাড়াতাড়ি না মেটালে একেবারে দম আটকে মরে যাবো। হ্যালো স্যার, বিজি আছেন? ওই একটু কিচেনে কাজ করছি, সবজি কাটা কমপ্লিট। এখন ডেটা প্রসেসিং চলছে, তারপর একটু পেপার ওয়ার্ক, মানে গোলমরিচ গুঁড়ো, দেন স্ট্রেট ক্যারি ফরওয়ার্ড টু কুকার।
ভেজ কারি বানাচ্ছি। তা তুমি বলো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে আপনি আমায় খুব ফাঁসালেন স্যার। কেন হে? তুমি তো একজন দুর্দণ্ড প্রতাপ অফিসার। একটা পুরনো স্বাভাবিক মৃত্যু না মার্ডার কেস, এটা ইনভেস্টিগেট করতে গিয়ে স্যার আমি উঠতি, কেসটা আপনি সম্পূর্ণ আমার ঘাড়ে দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক নয় স্যার। আর এটা মৃত্যু প্লাস কেস, কিন্তু মৃত্যু ছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো এখনও অন্তত আমার কাছে ক্লিয়ার নয়। আপনি এলে হয়তো কিছুটা। সে তো থাকবেই, মেঘে ঢাকা আকাশ, মেঘ কাটলেই তারা। আর আমার ঘাড়ে যে নীতিশ বক্সির কেসটা ঝুলছে, ওটার উপসংহার মানে ফাইনাল চার্জশিট কমপ্লিট না করে কি করে যাই বলো তো? ওদিকটা সামলে নাও, তুমিই পারবে। খুব বোরিং কেস স্যার, অনেক কিছু লিঙ্ক মিসিংও লাগছে। কেন ইন্দ্রাণী পাত্তা দিচ্ছে না? দূর স্যার, আপনিও যেমন, ও একটা রোবট। আমি ঘুরে ঘুরে স্টেটমেন্ট কালেক্ট করে যাচ্ছি, আপনাকে অফিসিয়ালি ক্যারি ফরওয়ার্ড করব। আর ইন্দ্রাণী ওই সিভিল ড্রেসে অন্য পরিচয়ে মার্কেটে আর ওই মিল লেবারদের দিকটা কভার করছে। হেমন্তের ফেভারিট সঙ্গী ওই রূপসীকেও সম্ভবত স্পট করছে। আর কে, এক গোজু না কে। গুড, তাহলে সমস্যা কোথায়? কিছু স্টেটমেন্ট ম্যাচ করছে না স্যার, টাইম অ্যান্ড স্পেস গুলিয়ে যাচ্ছে। যাক, তাহলে কিছু তো আছে। আচ্ছা, জিস্ট করে বলো তো, আগে ভিক্টিমের ঘর। স্যার সরোজিনী বসাকের ঘর সার্চ করতে গিয়ে মনে হলো কি যেন একটা গোলমাল আছে। ওই লোকাল থানা একটা সিজার লিস্ট করেছিল, যদিও স্বাভাবিক মৃত্যুতে সেটা করার কোনো রকম প্রয়োজন নেই, তাও করেছিল আর কি। সেটার কপিও আপনাকে মেল করব। বেটার। এবার স্টেটমেন্ট ফ্যাক্টরগুলো বলো তো শুনি। যেমন ধরুন স্যার, হেমন্ত বলল সে নাকি বন্ধ দরজার লক ভেঙে সরোজিনীর ঘরে ঢোকে। চাকর ভরত বলল দরজার লক ছিল কিনা শিওর না, সে সময়ে ও ডক্টর মনতোষকে ডাকতে গেছিল, কিন্তু দরজা না খুলেই ডক্টর কল কেন? আর বিকাশ নাকি থানায় যায়, ঠিক কখন আবার ফিরে আসে ভরত মনে করতে পারছে না। আর ডক্টরকে নিয়ে ঘরে ঢুকে দেখে থানার বড়বাবু, বিকাশ আর হেমন্ত বিছানার পাশে দাঁড়িয়ে। সাউন্ডস গুড। আর বাকিটা? রাইস ম্যানেজার ওই বিকাশ বাউরি বলল ওর বাপ ঠাকুরদা নাকি সাপ ধরতো, সাপে কাটা চিকিৎসাও করতো, কিন্তু ও সাপটাপ ধরতে পারে না। অথচ স্যার খোঁজ নিয়ে জানলাম কাটোয়ার চাঁদশি মার্কেটে বিকাশ নাকি নিয়মিত সাপের বিষ সাপ্লাই দেয়। আবার ওদিকে মালু বলল সে বিড়ালটা নাকি সাপের কামড়ে মারা গেছে বলে তার মনে হয়। আর মালু সেদিন সরোজিনীর ঘর থেকে নাকি একটা চেঁচামেচি আর কিছু ভাঙার শব্দ পেয়েছিল। ড্রাইভার শিবু। দাঁড়াও, এই অবধি সেভ করিনি। হ্যাঁ, এবার বাকিটা বলো। শিবু বলল সেদিন মিল থেকে হেমন্ত আর বিকাশের সঙ্গে ফিরে আসার সময় একজন লোককে নাকি মেমারি স্টেশনে ড্রপ করে দিয়ে আসে। অর্থাৎ হেমন্তের তেমন কোনো তাড়া ছিল না, বা আগেও এরকম কিছু হয়তো। গুড। তারপর আর কিছু? স্যার সবচেয়ে ইন্টারেস্টিং দুটো পয়েন্ট, ওই মৃত্যুর সময় ঠিকেছি একবার যেন গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনেছিল। এবার সেকেন্ড নিউজ হচ্ছে মৃত্যুর পরের দিন ডক্টর মনতোষ কাউকে কিছু না বলে বাড়িতে তালা দিয়ে সজল নগরী চেম্বারটাও তার বন্ধ, কোথাও একটা চলে গেছেন। ব্রাভো। নেক্সট একটু কনফিউজিং স্যার। ওই বিকাশ বাউরি ছেলেটিকে হেমন্ত ছোটবেলা থেকেই মিলের স্টাফ কোয়ার্টারে রেখে মানুষ করিয়ে লেখাপড়া শিখিয়ে প্রথমে মিল সুপারভাইজার, তারপরে ওই স্ট্রেট ম্যানেজার বানিয়েছেন। এতটা ঠিক যেন কিরকম। গডফাদার। আমাদের তো এরকম স্টেপ ফাদারও জোটে না বীরেন। এদিকে শর্মিষ্ঠা তো বলে গেল হেমন্ত নাকি তার বিষয়ে সম্পত্তির ভাগ বাঁচাতেই দিদি সরোজিনীকে। বিষয় সম্পত্তির বিষয়টা একটু তলিয়ে দেখো তো, কোনো ইন্স্যুরেন্স ম্যাটার ছিল কিনা। আর ইন্দ্রাণী নতুন কিছু পয়েন্ট জানালে আমাকে ক্যারি ফরওয়ার্ড করো। নিশ্চয়ই। আপনি আপাতত কি বুঝলেন স্যার? দাঁড়াও, সবে তো সবজি কাটা হলো। এবার প্রেসারে তেল দিয়ে কালো জিরে, আদা পেস্ট, হলুদ, নুন ছেড়ে কষতে হবে। তারপর ঢাকা দিলে ঠিক টাইমে আপনি আপ ওয়ার্নিং বেল। জাস্ট ওইটুকু সবুর তো লাগবেই, তবেই পরিবেশন। তবে হ্যাঁ স্যার, প্লিজ কিছু বলুন। সাপের কামড়ে বেড়ালের মৃত্যু, ব্যাপারটা খুব ইউনিক। খুব বেশি একটা শোনা যায় না কিন্তু। আর আমার সুপ্ত পুলিশ ইনস্টিংক্ট কি বলছে জানো? আরও একটা মৃত্যু সংবাদ কি বেরিয়ে আসতে পারে, স্বাভাবিক বা হয়তো মার্ডার। মার্ডার মানে আপনার হঠাৎ এটা কেন মনে হলো স্যার? পরে বলবো। কেমন যেন একটা বি গ্রেড নাটকের গন্ধ পাচ্ছি। এই সেকেন্ড ডেথটা একটা দারুণ ক্লাইম্যাক্স টুইস্টও হতে পারে। অবশ্য ইনস্টিংক্ট হান্সটা মিলে না গেলে কেসটা একদম হরহরে ভাতের ফ্যান হয়ে যাবে। দেখো কি হয়, লেগে থাকো। ওকে স্যার, আপনি একটা স্ট্রং টনিক পয়েন্ট দিলেন, একটু চার্জও পেলাম। দেখি ওই ইন্দ্রাণী আবার কি কি খবর আনে। ব্রেন স্ট্রোকে মস্তিষ্কে হঠাৎ করে কি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়? আগে হ্যাঁ,
বন্ধ হয়, আবার রক্তক্ষরণও হয়। যে কোনো একটা কারণেই হোক না কেন, মস্তিষ্কের একটা কোষ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যেতে পারে তাতে। ফলে এই শারীরিক বিভিন্ন অঙ্গের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় বা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। ব্রেন স্ট্রোক বা ওই ব্রেন অ্যাটাকের ব্যাপারটা আকস্মিক কিছু নয় প্রলয়বাবু। ব্রেন স্ট্রোকের কারণ কি বলে মনে হয় ডক্টর? দেখুন, রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, যাকে বলে স্কেমিক স্ট্রোক। মস্তিষ্কের ধমনীতে ব্লকেজের কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, রক্তনালী ফেটে যায়। দুটোর যে কোনো একটা কারণেই রোগীর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। শরীরের একপাশে মুখ, হাত এবং পায়ে প্যারালাইসিস এ সমস্ত সে অনুভব করতে পারে। এক বা দু চোখে দেখতে বা চিনতে পারার সমস্যাও হতে পারে। কোনো ব্যাপারে হঠাৎ আতঙ্কিত বা উত্তেজিত হলে কি? হতেই পারে। যেমন দেখুন, ট্রানসিয়েন্ট স্কেমিক স্ট্রোক বা টিআইএ মস্তিষ্কে রক্ত প্রবাহের অস্থায়ী ব্যাঘাত, যা ক্ষণস্থায়ী স্ট্রোকের মতো। কোনো স্থায়ী ক্ষতি অবশ্য করে না, কিন্তু সেটা তো আবার বোঝা যায় না। না, ম্যান্ডেটারি হলো যে কোনো ব্রেন স্ট্রোকেরই দ্রুত চিকিৎসা প্রয়োজন। সামান্য লক্ষণ দেখা মাত্রই পেশেন্টের হাসপাতালে যাওয়াটা কিন্তু উচিত। সেটাই কেউ করেনি বা হয়তো ইগনোর করেছে। সিমটমগুলো কি কি হতে পারে? ব্রেন স্ট্রোকের বিভিন্ন সিমটম থাকে, অ্যান্ড ক্যাটাগরিও ডিফারেন্ট হয়। রক্তনালী ফেটে যাওয়া, যাকে বলে হেমেরোহেজিক স্ট্রোক। তো প্রলয়বাবু, আপনার ভিকটিমের ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি জানার আর উপায় নেই। পোস্টমর্টম ছাড়াই বডি ডিস্ট্রয় হয়ে গেছে, মানে ওই রাতারাতি সৎকার। আর তারপর আমাদের কাছে একটা সাসপেক্টেড মার্ডার কমপ্লেন লঞ্চ হয়, কেস রিওপেন হয়। ও আই সি। দেখুন, উচ্চ রক্তচাপ স্ট্রোকের একটা প্রধান কারণ হতে পারে। এটি ধমনীর দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিসও স্ট্রোকের একটা ঝুঁকি বাড়ায় কিন্তু, কারণ এটি রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও বাড়ায়। আর দেখুন, আপনি জানেনই, এছাড়া ধূমপানও একটা বড় কারণ হতে পারে। এবার এগুলো একটু খোঁজ নিয়ে দেখুন তো এগুলো আছে কি না। এছাড়া আর উপায় কি? দেখুন, এর একটা কারণ হলো হৃদরোগ, অ্যাট্রিয়াল ফ্যাব্রিলিয়েশন, যেটায় হৃৎপিণ্ডের স্পন্দন কিছুটা অনিয়মিত হয় এবং অন্যান্য হৃদরোগের রক্ত জমাট বাঁধার ঝুঁকিটা বাড়ায়, যা স্ট্রোকের কারণ হতে পারে। অতিরিক্ত ওজনও একটা কারণ হতে পারে, যাতে উচ্চ রক্তচাপ হয়, যেটা আপনি জানেনই, ডায়াবেটিসের ঝুঁকিটা বাড়ায়, যা স্ট্রোকের একটা কারণও কিন্তু হতে পারে। অ্যালকোহল অবশ্যই একটা বড় কারণ, এতেও স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। জেনেটিক্যালি মস্তিষ্কে রক্তনালীর জন্মগত ত্রুটি স্ট্রোকের কারণ হতে পারে। আর মানসিক চাপ, ডিপ্রেশন? সার্টেনলি। মানসিক চাপ শরীরে হরমোন নিঃসরণে বাধ্য করে, যা ধমনী ও রক্তনালীকে শক্ত করে তুলতে পারে, যা স্ট্রোকের সাথে সরাসরি যুক্ত। থ্যাংক ইউ ডক্টর, আপনাকে বিরক্ত করাটা আমার ডিউটির পার্ট, প্লিজ ডোন্ট মাইন্ড। নো, ইটস ওকে প্রলয়বাবু, এটা তো আমার ডিউটি। গুড লাক। ডক্টর লাহিড়ির চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে উঠল প্রলয়। চলো লালবাজার যাব। গাড়িতেই ফোনটা এলো। হ্যাঁ আফতাব বলো। বাহ, দারুণ খবর দিলে। ওকে, আমি বীরেনকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভবানী লজেই আছে। দেখি কাল পরশু, আমার তো এখানে কিছু পেন্ডিং কাজ আছে, আমার ওখানে যাওয়াটা দরকার বলে তো মনে হয় না। ওই বীরেন, ইন্দ্রাণী ওরাই সামলে নেবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজ সন্ধ্যে 8টার পর আমার ফ্ল্যাটে চলে এসো। সুধা আর প্রশান্ত বলে আমার দুজন বেস্ট টিম মেম্বারও আসবে, তখনই বাকি কথা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই 8টা। ফোনটা কেটে প্রলয় সামান্য হাসল, মনে মনে বলল, চাপের কামড়ে বেড়ালের মৃত্যু, সর্পঘাতে মার্জার, দুটো মৃত্যু মার্জ করছে কি করে? আও মাও খাও, চটপট দুটো কল করে নেওয়া দরকার। এই কেসের ল্যাটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই শান্তি। কিন্তু অন্য ভিকটিমটাকে আর মোটিভটা কি? স্যার বলছি, সাসপেক্ট নেম রেডি। বাহ, এর মধ্যেই?
হ্যাঁ, হেমন্ত বসাক। গজু বলে একটা লোকাল ছেলের কাছ থেকে সাপের বিষ আনিয়েছিল সরোজিনীর মৃত্যুর জাস্ট দিন তিনেক আগে। মানেটা বুঝতেই পারছেন, ইন্দ্রাণী গজুর সঙ্গে একটা সন্ধে কাটিয়ে এসেছে, আর রূপসী নাকি আবার গজুর বউ। ভাবুন একবার। বাহ, ইন্দ্রাণী সুপার কপ গার্ল। হ্যাঁ, হেমন্তর ওই বিশ্বস্ত ধর্মপুত্র বিকাশই এনে দেয়। আমার মনে হয় স্যার, ব্রেন স্ট্রোকটা জাস্ট একটা সাজানো নাটক, স্রেফ ওই বিষ খাইয়ে মার্ডার। আর ডক্টর মনতোষ এই নাটকের অন্যতম অভিনেতা, তাই হয়তো গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিষ কিনেছিল বলেই কি প্রমাণ হয় সেই বিষেই সরোজিনী মারা যায়? বিষে বিষে বিষক্ষয় তো হতে পারে। আর কোনো সলিড লিড আছে কি? আর মোটিভ? অবশ্যই আছে স্যার, কোনো মেয়ে ঘটিত কেস। সরোজিনীকে সহ্য করতে পারতো না, হয়তো সরিয়ে দিতেই চাইছিল। অ্যান্ড তুমি হয়তো ঠিক, কিন্তু পুরো ব্যাপারটা এত সহজ সরল কি? স্যার, আমি আর ইন্দ্রাণী যা বুঝলাম তাতে তো বডি ডিস্ট্রয়েড, আর কোনো সাক্ষী নেই বলেই। আর যদি সাক্ষী থাকে? সাক্ষী কে? ভরত? না, ধরো এই মৃত সরোজিনী নিজেই যদি সাক্ষী দেয়। মানে? দুর্ভাগ্যবশত মৃত সরোজিনীকে বেঙ্গালুরুতে জীবিত ট্রেস করা গেছে, মেয়ে ত্রিধার কাছে। ওই মেয়েকে নিয়ে খুব শীঘ্রই কুয়েত শিফট করার প্ল্যান ছিল। বেনামে পাসপোর্ট বানিয়েছিল। ওনাকে সসম্মানে কলকাতা আনা হচ্ছে। টিম চলে গেছে। কি বলছেন স্যার? তাহলে ওই মৃতদেহটি অন্য কারোর। কার সেটা এখনো জানি না, তবে খুব কাঁচা একটা নাটকের স্ক্রিপ্ট। ওই আর একটা মার্ডার অনুমানটা শেষ অবধি মিলে গেল। স্যার, আমার মাথাটা তো পুরো মানে কিছু মিলছে না। একটু ধরে রাখো, পুরো স্ক্রিপ্ট এখনো ক্লিয়ার নয়। কালকের মধ্যে হয়তো পুরোটা জেনে নিয়ে তোমাকে বলবো। বেটার তুমি আরেকদিন ওখানেই থাকো। আমি হয়তো কাল ভবানী লজে চলেও আসতে পারি। স্যার, আর ডক্টর মনতোষ? আমিও প্রথমে ভেবেছিলাম যত দোষ ওই মনতোষ, কিন্তু ওই ডক্টর এখন লালবাজার বোর্ডের ওটিতে। মাই গড! আর ওই বিকাশ যে বিষ কিনে, সে বিষ বোধহয় ওই বিড়ালের ওপর টেস্ট করা হয়েছিল। না, আর কথা নয়। কাল দুপুরে ওই ভবানী লজে আসছি, নাটকের পুরো স্ক্রিপ্টটা বলবো। বাহ, চাটা তো দারুণ। হ্যাঁ স্যার, এবার বলুন, আপনি কলকাতায় বসে। তোমার ইন্দ্রাণী ঝা আসছে? ওর একটু দেরি হবে স্যার, আসানসোল পিএসে গেছে। তাহলে তোমাকেই রিপোর্ট করি। তুমি ইন্দ্রাণীকে ব্রিফ করে দিও। স্যার প্লিজ। রিপোর্ট বলছেন? টেকনিক্যাল টার্ম। যাই হোক, শোনো, এটা একটা বি গ্রেড ড্রামা ক্রাইম প্ল্যান। ডিটেলস তুমি নিজেই জানতে পারবে। আমি জাস্ট জিস্ট অফ দ্য ফিসটা বলছি। ওই সিনপসিস বলতে পারো। প্লিজ স্যার বলুন, আমি টোটালি হ্যাং হয়ে আছি। একটা লং টাইম টিম ওয়ার্ক হেমন্তকে ভাসানোর জন্য। অ্যান্ড অবশ্যই হেমন্তের স্থাবর অস্থাবর সম্পত্তি, বিপত্তি, আপত্তি। কারণ মোটিভ ছিল হেমন্তকে চক্রবুহে ফাঁসিয়ে চাক্কে পিসিং ফর্মে নিয়ে যাওয়া, ধর্মপুত্র বিকাশ বাউরিকে হেমন্ত কন্যা মাইনর ত্রিধারা ট্রাস্টি করে যাওয়া। স্ত্রী সরোজিনী তো আগে মৃত। কি ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার নয়, ক্লিয়ার নয়। প্লিজ ক্লিয়ার করুন। এবার প্ল্যান। যতদূর জানি ওই বিকাশ, শর্মী আর ভরত, এই তিন মূর্তি আর সরোজিনী হলো মেইন চরিত্র। কিন্তু ভরত? মেড সার্ভেন্ট বিকাম মেড সার্ভেন্ট, মানে ওকে তৈরি করা হয়। কেন স্যার? ভরত তো। কারণ হেমন্ত বসাকের ওই বিশ্রী রাগ, ব্যভিচার আর প্রভুত্ব ফুটো জমিদার বংশের তেজ লেগেসি মেনটেন করা। এক এক করে বলি। বিকাশ হেমন্তেরই কোনো পুরনো পাপের ফল। আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহের ভয় দয়াবশত বিকাশকে ছোটবেলা থেকে মানুষ করে প্রায়শ্চিত্ত করতে চাইত। হয়তো আদিবাসী মুচলেকা মর্মে এসব আইনি কাগজপত্র রেডি করেও ছিল। স্বামী স্ত্রীর কিছু হয়ে গেলে বিষয় সম্পত্তির কিছুটা অংশের ভাগিদার, আর যতদিন না মেয়ে মাইনার থেকে ম্যাচিওর হয় সব কিছুর দায়িত্ব বিকাশের। কিন্তু বিকাশের সেই ঋণ শোধের ক্রোধ তার গভীরে বাড়ছিল। আর হ্যাঁ, এবার ভরত। আমার হাঞ্চ বলে ভরতের কোনো আত্মীয় কোনোভাবে হেমন্তর কুনজরে পড়ে। সেটা তুমি বের করে নিও। ভরতকে ম্যানিপুলেট করতে ওই সরোজিনীর সম্ভবত খুব একটা বেগ পেতে হয়নি, বাট মনতোষ ডক্টর গোলমালটা ধরতে পারবে। কিন্তু তাকে দিয়ে ন্যাচারাল ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেই হবে। সেক্ষেত্রে আগে থেকে টাকা দিয়ে রাজি করানো আর পরদিনই কেটে পড়ার পরামর্শ। আর ওই এসআই বলাইবাবু স্বীকার করেছেন যে উনি বডি দেখেই বুঝেছিলেন সেটা সরোজিনীর নয়, কিন্তু হেমন্তকে বলেছিলেন এটা ন্যাচারাল ডেথ নয়। ডক্টর আর আপনি খুব বাজে পুলিশি ইনকোয়ারিতে ফাঁসবেন। মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, আর আপনার নারী সঙ্গ, ব্যভিচার, কেচ্ছা সব হাট হয়ে যাবে। আর কিছুদিন আগেই হেমন্ত গুজুর থেকে সর্পের বিষ কিনেছিল, সেটাও অনেকে জানে। বলাইবাবু বদনাম আর রেপুটেশনের ভয় দেখিয়ে উনি হেমন্তর থেকে বেশ মোটা গান্ধী কাগজ আদায় করেন। রাতারাতি দেহ সৎকার করতে বলেন। সেই অন্য বডি কার, সেই প্রসঙ্গে পরে আসছি।
কিন্তু এই অন্য বডি তো হেমন্ত। এখানেই তো কাঁচা টুইস্ট, হে, খুবই কাঁচা। বাই চান্স সেটা ক্লিক করে গেছে। একটু মনে করো তো সেদিনের ঘটনাগুলো সবাই ঠিক কি কি বলেছিল। টাইম স্পেসটা খেয়াল করো। দাঁড়ান দাঁড়ান স্যার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনি বলুন স্যার। এটা বেশ কয়েক মাসের প্ল্যান। কিছুটা শর্মিষ্ঠা বলেছে, কিছুটা ডক্টর মনতোষ, কিছুটা আজ লালবাজারে সরোজিনী রিভিল করবে। বাকিগুলো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে বলছি, মিলিয়ে নিও প্লিজ স্যার। দেখো, সরোজিনীর বেড়াল প্রীতি একটা এক্সটেম্পো প্ল্যান ছিল। এই বিড়ালকে সময় অসময়ে হেমন্তর পায়ের কাছে মিলে বেরোবার সময় সামনে দিয়ে পারাপার করিয়ে কি বন্ধ ঘরে ওই রূপসী কি অন্য নারীর সঙ্গে বিজি থাকাকালীন জানলা দিয়ে ঢুকিয়ে দেওয়া, এমনকি রেডি খাবারের পাতে মুখ দেওয়ানো। কাজটা ভরত আর সরোজিনী দুজনেই করত, যাতে হেমন্ত অত্যন্ত বিরক্ত হয় আর প্রতিদিন প্রতি মুহূর্তে বিড়াল অশান্তি তাকে ঘিরে রাখে। বিকাশের পরামর্শে সাপের বিষ কেনে হেমন্ত। ওরা ঠিকঠাক টেস্ট করার জন্যই এই বিদঘুটে অতি নাটক। বিড়াল স্নায়বিকভাবে দুর্বল হয়ে পড়ে, বিষ মাত্রা বাড়াতেই মৃত্যু। বাপরে, এত কিছু! বিড়ালকে ওই বিষেই মারা হয়। দেন সরোজিনী আপসেট হওয়ার ইস্যুটাকে স্পষ্টভাবে জাস্টিফাই করতেও পারে। অত্যন্ত ইরিটেট থাকা আর হেমন্তর থেকে দূরে সরে থাকা, যাতে হেমন্ত অন্য মেয়ে, সম্ভবত ওই রূপসীর সঙ্গেই বিজি থাকে। কিন্তু স্যার তাতে লাভটা কি? লাভ ওই আনলিমিটেড শেয়ার। গুজুর বউ রূপসী অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় হেমন্তের পানীয়তে বিশেষ কোনো সর্ববিষ মিশিয়ে মিশিয়ে খাওয়াতে থাকে, যাতে খুব ধীর মাত্রায় হেমন্তের স্নায়ুবোধ শক্তি হ্রাস পায়। সে যা দেখে যা শোনে সেটাই শুধু বিশ্বাস করে, তলিয়ে যেতে ভাবতে না পারে। আর সেই জন্যই সরোজিনীর নকল মৃত্যুর বিগ্রেড নাটকটাও হেমন্তের মস্তিষ্ক ঠিক ডিটেক্ট করতে পারেনি। এই বিষ সম্ভবত সিলভায়ে এটাল টক্সিন, যা স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলে। নেটে ডিটেলসটা একটু দেখে নিও তো, চার্জশিট বানাতে কাজে লাগবে। কি কাণ্ড, হরিবল। এইবার আসল কাণ্ড। রঙ্গমঞ্চ ওই সরোজিনীর বেডরুম, কিন্তু তার আগে কি একটা অন্য কাণ্ড করা যায়? মানে একটু কি ডিম টোস্টার গরম চা সেবা করা যায়? বক বকমে তো গলা শুকিয়ে গেছে। হ্যাঁ স্যার, এবার বলুন। হ্যাঁ, ধরো সেদিনের ঘটনা। এটা আমার অনুমান স্টোরি। এদিক ওদিক হলেও মূল ঘটনার ফ্যাক্ট ফিকশন বলতে পারো। 2টো নাগাদ হেমন্ত মিলে চলে যায়। কি এক ম্যানিপুলেটেড প্রবলেম তৈরি করে বিকাশ কল করে, যাতে সে রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। ভরত বাড়ি থেকে কল করে। অন্য বডি ততক্ষণে নির্দিষ্ট রঙ্গমঞ্চে এনে রাখা হয়েছে। ছুটে আসে হেমন্ত আর বিকাশ, আর আসার পথে বিকাশেরই কলেজ ফ্রেন্ড স্টেশনে নেমে যায়। সে বন্ধু আসলে হলো শর্মিষ্ঠার অফিসের এক জুনিয়র ইন্টার্ন তামসী রয়। সূক্ষ্ম হানি ট্র্যাপ মোহে হেমন্তও তাকে ড্রপ করে দিতে না করতে পারে না। কিন্তু তার কি ভূমিকা স্যার? সম্ভবত সেই তামসীকে টোপ বানিয়ে হেমন্তের নতুন সংসার বাঁধার স্বপ্ন স্ক্রিপ্ট লেখা হয়। এই তামসী মেয়েটি হেমন্তকে মাসখানেক আগে থেকেই হুক করে। ওভার ফোন কথা হয়, এমনকি সরোজিনীকে ডিভোর্স দিয়ে এক নতুন জীবন শুরু করার অফার পর্যন্ত করায়। এটার সোর্স শর্মির কনফেশন। এটার পেছনে একটা সূক্ষ্ম মাইন্ড সাইকোলজিক্যাল গেম প্ল্যান ছিল, যাতে ওই হেমন্ত সরোজিনীর মৃত্যু নিয়ে বেশি জল ঘোলা না করে, কারণ তার নতুন জীবনসঙ্গী তার অপেক্ষায়। তো মেগা সিরিয়াল একদম। এরপর বাড়ি এসে ওই দরজার লক ভাঙা, সরোজিনীর অর্ধচৈতন্য নাটক, ভরতের ডক্টরকে ডাকতে যাওয়া আর দৌড়াদৌড়ির মধ্যেই নকল ডেড বডিকে শুইয়ে দিয়ে সরোজিনীর অবিকল বিকাশের মতো শার্ট প্যান্ট আর টুপি পরে গাড়িতে করে হাইরোড অবধি যাওয়া, যেখানে সম্ভবত শর্মিষ্ঠার কোনো গাড়ি অপেক্ষায় ছিল। তারপর বেনামে নিখুঁত জাল পাসপোর্ট দেখিয়ে ফ্লাইট ধরে বেঙ্গালুরু। আর এদিকে সরোজিনীর শাড়ি পরা সেই নকল ডেড বডিকে তড়িঘড়ি ফুল মালা দিয়ে ঢেকে ঢুকে গাড়ি করে শ্মশানে। মজা হলো, সেই শ্মশানের বুড়োটা এত তাড়াতাড়ি বডি পরার বিকট অন্য গন্ধ নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু ওই কাগুজে গান্ধীজি তাকেও বুড়া মত দেখো, না শুনো, না বলো বান্দার করে দিয়েছে, কারণ সে বডি হলো প্লাস্টিক ম্যানিকুইন। কিন্তু স্যার, বাকি কিন্তু তুমি যাচাই করে নাও। আর ইন্দ্রাণী এলে ব্রিফ করে লালবাজারে চলো। আমায় এর থেকে মুক্তি দাও, বাকি কাজ তোমাদের। ফেরার পথে বীরেন দেখল স্যার গাড়ির বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। স্যার বলছি, আপনি কি কোনো কেস নিয়ে চিন্তিত? মানে আমার জাস্ট সূক্ষ্ম একটা কনফিউশন ক্লিয়ার হয়নি। জলদি বলো, ভুলে গেলে খেই হারিয়ে যাবে। মনতোষ মানে ও কি পেলেন কোথায়?
ওকে সম্ভবত এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান ছিল। ওই মনতোষ বেশ নড়বড়ে অ্যাক্টর ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে গুটিয়ে বসেছিল। শর্মিষ্ঠাকে দুম করে কল করতেই ফোন ট্র্যাকে। প্রলয় আবার কি একটা ভাবতে ভাবতে হঠাৎ বলল, বীরেন সমস্ত ব্রহ্মাণ্ড নির্দিষ্ট প্যারাবোলিক কার্ভড অরবিট ধরে ঘুরে চলেছে। আমরা সেটাতেই অভ্যস্ত, কারণ সেটুকুই আমরা জানি, বুঝতে পারি। কিন্তু কত ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আর এমনকি আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম গ্রে ম্যাটার সম্বন্ধে আমরা আর কতটুকু জানি, সেগুলো যে সব নিয়মের বাইরে, সব অরবিট, সব ট্র্যাকের বাইরে, সেগুলোই অফ দ্য ট্র্যাক। সেগুলোর ট্র্যাক নিয়ম একদম ভিন্ন বা হয়তো উল্টো। একদম স্যার, কিন্তু হঠাৎ এই কথা বলছেন? আমি বড্ড বেশি অফ দ্য ট্র্যাক ফলো করি। আমার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন কন্টেন্টগুলো কীরকম যেন বেশি থ্রিলার আর অ্যাক্টিভ টাইপ। এই বসাক বাড়ি কেসটার মতো স্লো নয়, অন্তত আমার পক্ষে অত্যন্ত স্লো আর ওভার ফুটেজ কেস। হ্যাঁ, তা ঠিক স্যার, আমারও ঠিক ভালো লাগেনি, বড্ড কাঁচা, নাটুকে আর কি। আর খবর পেলাম এই বসাক বাড়ির পর নাকি মিত্তির বাড়ির কি এক মহামূল্য রত্ন চুরির কেস আমার হাতে আসতে চলেছে। চুরি? আপনি নেবেন না স্যার? আমি কি পাগল না সাইকো? নোবেল চুরি হলে না হয় কথা ছিল, তাহলে না, এসব আর ভালো লাগছে না বীরেন। সম্ভবত তন্ময়, প্রশান্ত, সুধাও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। আমার বেস্ট টিম, অ্যাকশন ওয়ারিয়ররা সব চলে যাবে। এটা জানতাম না তো। এসব মিডিয়ার টক মিষ্টি শোয়ের স্পষ্ট প্রভাব। ওই ঘরের সোফায় বসে প্রলয়ের বকবকম, তাতে খিস্তি খেউর হলেও চলবে, বাট চেজিং কি অ্যাকশন অত্যন্ত লিমিটেড, মোস্ট ডিসকাস্টিং। আমার খুব শ্বাসকষ্ট হয়। বেটার আই কুইট। কুইট? কি বলছেন স্যার? হ্যাঁ, কলকাতা ফিরে কয়েকটা পেন্ডিং ফাইলস অন্যদের ক্যারি ফরওয়ার্ড করেই অফিসিয়াল রেজিগনেশন। সিসি টু ডিজি, সিসি টু হোম ডিপার্টমেন্ট, ব্যাস। প্লিজ স্যার, আপনি কাজ ছেড়ে দিলে আমরা কি করে? করো, তোমরাই এবার হালটা ধরো। এই বসাক বাড়ির কেসে অ্যাকিউজদের কোয়েশ্চেনিং টু চার্জশিট তোমাকেই তো করতে হবে। আমার থাকা না থাকারই তো প্রফেশনাল জব চক্র। কেউ না কেউ ছেড়েছিল বলেই তো আমিও তো সেই শূন্যস্থান পূরণ করেছিলাম। ওই গানটা মনে আছে, শূন্য বলে শূন্য কিছুই নেই। স্যার, ওটা শূন্য নয়, সত্যি। কিন্তু স্যার, আপনি কেন কাজ ছাড়তে চাইছেন? দেখো, এই মেগা সিরিয়ালের যুগে সব বাড়িঘর, ফ্যামিলি, ভোঁতা ক্রাইম আর ততোধিক বোরিং ইনভেস্টিগেশনে আমি কমফোর্টেবল নই। কিন্তু বাজারে এইসবই ভালো বিক্রি হয়। বুড়ো বয়সে আমি আর কত বেজর বেজর করবো বলো? তুমি তো জানো এসব আমার পেডিগ্রি নয়। এভাবে বলবেন না স্যার। কিছু মানুষ আপনার ইনভেস্টিগেশনের স্পিডটা পছন্দ করে। এখনও আপনার পুরনো কেসগুলো, সেই রাজীব সেন, নিঝুমগড় কি নীলমৃত্যু, তারপর ওই ও তো হাতে গোনা বাড়ির গল্প হলেও চলে। কিন্তু পুলিশ লাইফের গল্প তো বাস্তব ভিত্তিক। সেখানে প্রতিটা সিনেই অ্যাকশন থাকতে পারে, বা অনেক কেসে আমার টিম অ্যাক্টিভ, আমি জাস্ট শ্যাডো, বা আমি শুধু স্টার্ট আপ কিংবা ক্লাইম্যাক্স সিনে। এই টিম ওয়ার্কটাই তো স্বাভাবিক। আর আমার কেসে আমার টিম মেম্বারদের অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকশন সিকোয়েন্স খুবই ভাইটাল। আর আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার একাই 100। আমি ময়দানে নামি না নামি, যে কেউ কিন্তু ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু স্যার, আপনি কি করে শিওর হচ্ছেন যে এগুলো আর গ্রহণযোগ্য হবে না? ওই পুলিশ ইনস্টিংক্ট। দেখো, একটা কেস চলাকালীন সেই কেস কি অন্য কেসের ক্রাইম বা ক্রিমিনালসদের সঙ্গে মুখোমুখি হতেই পারে। বারবার সংঘাত কি রিয়েল অ্যাকশন সিকোয়েন্স ফিরে ফিরে তো আসতেই পারে, আসেও। পাবলিক খাবে না ভেবে নিয়ে আমরা তো আর পুলিশ লাইফ থেকে সেসব ইচ্ছে মতো ডিলিট করতে পারি না। তাতে আমাদের গল্পের লিঙ্ক ক্র্যাক্ট হয়। আমি, তুমি, সুধা, তিতির, রূপাঞ্জনা সবাই একই ময়দানে খেলতে নেমেছি, অন ডিউটি। সেখানে প্রচুর রাইভাল, প্রচুর প্রতিদ্বন্দ্বী, আর দুপক্ষই অ্যাক্টিভ প্রতিপক্ষ। আমাদের প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স ভাইটাল, রেসপেক্টেবল, লিঙ্কড। এটাই তো বাস্তব কপ লাইফে। ক্যাপ্টেন 0 রানে আউট হলেই কি টিম হেরে যায়, না বাকিদের খেলা অফ করে ম্যাচ শেষ করা হয়? আমার টিমের একজনের সিকোয়েন্স অফ করে দেওয়া মানে আমার অপমান। সেটা কি করে মেনে নিই বলো? হ্যাঁ জানি স্যার, এই ফালতু কেসেও যদি কিছু সিকোয়েন্স অফ করে দেওয়া হয়, ব্যাপারটা আরও ফালতু জোলো হয়ে দাঁড়াবে। আমাদের এফোর্টটাই মাটি। দর্শক দেখবে না ভেবে লাইভ ম্যাচ না দেখিয়ে কোনো চ্যানেল যদি ইচ্ছে মতো না বুঝে যা তা সিন কেটে কুটে শুধু তাদের ইচ্ছে মতো কিছু হাইলাইটস দেখায়, দর্শক কি সেই লাইভ থ্রিলটা ফিল করবে? না খেলার মিসিং লিঙ্কগুলো কল্পনা করেই খুশি হবে? দর্শক অন্তত খেলার বেস্ট পার্টগুলো দেখতে চায়। চ্যানেল না বুঝে সেগুলো সম্পূর্ণ অফ করে দিয়ে টেলিকাস্ট করলে খেলোয়াড়রা তাদের বেস্ট শর্টস মোমেন্টগুলো তাহলে খেলবেই বা কেন? তাদের পুরো খেলাটাই তো স্পয়েলড। তার চেয়ে তো না খেলাই বেশি সম্মানের। অ্যাবসলিউটলি স্যার, সিভিলিয়ান এটা বুঝবে না।
মানে রিয়েল কপ লাইফের ফ্যাক্ট ফিকশনের সঙ্গে বাজারি ওই ধরতক্তা মারপেরেক টাইপ ফ্যান ফিকশনে গোয়েন্দা গল্পের তফাৎ এখানেই হয়তো। সেই জন্যই তুমি এটাকে আমার শেষ তদন্ত ধরে নাও বীরেন। চলো ফিরে একটা ফেয়ারওয়েল বিরিয়ানি পার্টি দেব। প্রশান্ত, তন্ময়, সুধা, মালবিকা, তিতির, তুমি আর বাকিদেরকেও ডেকে নেব। এই একটা লাস্ট গেট টুগেদার তো বানতা হ্যায় না। চাঁদের হাট ইন মাই ফ্ল্যাট। বীরেন আরও কিছু একটা বলতে গিয়েও পারল না। মনে মনে বলল, প্রলয় স্যার কাজ ছেড়ে দিচ্ছেন, সে আর কি করতে পারে। তবে প্রলয় স্যারকে আমি আর আমার টিমের বাকিরা আজীবন সিনিয়র ভেবেই কাজ করে যাব। স্যার অফ ডিউটি না অন ডিউটি সবসময় আমাদের কাছে সুপার কপ আছে আর থাকবেন। স্যারই তো শিখিয়েছে, ওয়ান্স আ কপ ইজ অলওয়েজ আ কপ অ্যান্ড দ্য পুলিশ লাইফ স্টোরিজ গোজ অন।